সামনে হাজির হয়েছি চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন, চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা ও পরামর্শ নিয়ে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটালে নিবেদিত RTVর বিশেষ আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আমাদের যে একজোড়া চোখ এই পৃথিবীর অপার সৌন্দর্যকে দেখতে, চিনতে এবং জানতে সাহায্য করে, সেই চোখও কিন্তু নানান সমস্যায় নানান সময় আক্রান্ত হয়। চোখের এমন নানান সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে চোখের এই গ্লোকোমা রোগ। গ্লোকোমা সপ্তাহ উদযাপনকে ঘিরে তাই অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আজ আমরা আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ গ্লোকোমা সমিতির সম্মানিত উপদেষ্টা এবং প্রাক্তন সভাপতি, আমাদের দেশের প্রথিতযশা গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ MA মান্নাফ এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা এবং প্রাক্তন সভাপতি বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির সম্মানিত উপদেষ্টা এবং প্রাক্তন সভাপতি বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। কেমন আছেন আপনারা? ভালো, আমরা ভালো আছি। আপনাকেও ধন্যবাদ স্বাগত জানানোর জন্য এবং RTVর কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদেরকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আমরা জানি যে প্রতি বছরের মতো এবছরও তো আমরা বিশ্ব গ্লোকোমা সপ্তাহ আসলে পালন করছি। স্যার, এই বিষয়টা নিয়ে অনেক বিস্তর আলোচনা করার আগে একটু ছোট্ট করে জানাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আসলে গ্লোকোমা রোগটি কি, এবং আমরা জানি আমাদের চোখের ভেতরে একটি অভ্যন্তরীণ চাপ থাকে, এই চাপটি আসলে কি, এটি যদি একটু ছোট্ট করে বলতেন। গ্লুকোমা আর চোখের চাপ দুটা পাশাপাশি আন্তরিকভাবে জড়িত একটার সাথে আর। তবে গ্লুকোমা হইতে হইলে চাপ বাড়তে হবে এরকম কোনো কথা না। গ্লুকোমা চোখের চাপ বৃদ্ধি না হয়েও হতে পারে, তবে বেশিরভাগ গ্লুকোমাই আমরা মনে করি চোখের চেয়ে ভিতরে চাপ থাকে। নর্মালি চোখের চাপ 15 থেকে 20 থাকে। চোখের চাপ 15 থেকে 20 মিলিমিটার মার্কারি, ওটা মাপার একটা যন্ত্রও আছে। তো ওই চাপ যখন বৃদ্ধি হয় তখন গ্লুকোমার যে সমস্যাগুলো চোখের ভিতরে ধীরে ধীরে তৈরি হয়। কি সমস্যা তৈরি হয়? যে চোখের চাপ বৃদ্ধি হওয়ার পরে চোখের ভিতরের যে নার্ভ আছে, রেটিনা থেকে যে নার্ভটা বের হয়ে ব্রেনের দিকে যায়, ও নার্ভের উপরে প্রেশার পড়ে। তাতে করে নার্ভের ভিতর দিয়ে যে ফ্লোটা থাকে কারেন্টের মতো, সেটা বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে নার্ভ ফাইবারগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং যে নার্ভটা যে জায়গা থেকে ভীষণ নিয়ে যাচ্ছিল ওই জায়গাটা পরে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। এরকম দৃষ্টিশক্তি হারাতে 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 তখন ভিজুয়াল ফিল্ড যেটা আছে, ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়। তখন মানুষ ওই এরিয়া দিয়ে আর দেখতে পারে না, দৃষ্টিশক্তি সংকুচিত হতে থাকে। বেশিরভাগই চারদিক থেকে নষ্ট হতে থাকে বলে আস্তে আস্তে চারদিক থেকে সংকুচিত হতে 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 একবারে শেষে মাঝখানে টুকু এসে থাকে। এই দৃষ্টি পরিধি সংকুচিত হওয়ার হয়ে গ্লুকোমার নার্ভ, অপটিক নার্ভটা শুকিয়ে যাওয়ার নামই গ্লুকোমা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাডাম, প্রতি বছরের মতো আমি যেটি বলছিলাম যে এবছরও তো আমরা আসলে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করছি, বাংলাদেশেও উদযাপন হচ্ছে। এই বিশ্ব গ্লোকোমা সপ্তাহের এবছরের মূল প্রতিপাদ্য বিষয় এবং আপনাদের কিছু গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো। খুব সুন্দর প্রশ্ন। ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি সারা বাংলাদেশে এই বিশ্ব গ্লোকোমা সপ্তাহটা পালন করে বছরের একটা বিশেষ সময়ে। সেটা মার্চ মাসের এবার 8 থেকে 14ই মার্চ আমরা পালন করব। এর একটা প্রতিপাদ্য বিষয় ইন্টারন্যাশনালি থাকে, আমরা ওটাকে ট্রান্সলেট করে বাংলার মানুষকে বোঝানোর জন্য একটা বাংলায় একটা করি। তো ইন্টারন্যাশনালি যেমন হচ্ছে ইউনাইটিং ফর আ গ্লোকোমা ফ্রি ওয়ার্ল্ড, এটা হচ্ছে এটার একটা স্লোগান। বাংলায় যেটা আমরা করেছি সেটা হচ্ছে একসাথে হাত ধরি গ্লোকোমা মুক্ত বিশ্ব গড়ি। মানে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আসেন আমরা একটা এমন দেশ গড়ি যেখানে গ্লোকোমা থাকবে না। আর বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি, আপনি জিজ্ঞেস করছেন আরেকটা প্রশ্ন যে আমরা কি পদক্ষেপ নিয়েছি। এটা আমরা পুরো বাংলাদেশে আমরা পদক্ষেপ নিয়েছি যে কিভাবে এটা আমরা করব, কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করব। এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। কিভাবে করি? অলরেডি আমরা সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে, তারপর আই হসপিটালে আমরা ব্যানার পাঠিয়ে দিয়েছি, চিঠি পাঠিয়ে দিয়েছি, তাদেরকে বলেছি যে আপনারা আপনার জায়গায় এই গ্লোকোমা সপ্তাহটা পালন করেন। কিভাবে করবেন? সেটা হচ্ছে প্রেস একটা কনফারেন্স করবেন,
আপনাদের যে পেশেন্ট আছে তাদেরকে নিয়ে আপনারা বসবেন, জনগণকে নিয়ে বসবেন, তাদেরকে জানান দিবেন গ্লোকোমা অর্থাৎ জিনিসটা সচেতন করবেন। সচেতন করবেন, র্যালি করবেন। র্যালিটা বিভিন্নভাবে আমরা র্যালি পালন করছি, হেঁটে পালন করছি, রিক্সা র্যালি করছি, হাতির গাড়ি ঘোড়ার গাড়ি নিয়ে পালন করছি, যাতে করে মানুষ ওটাই ফোকাস করে যে হ্যাঁ এটা একটা জিনিস, এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। রেডিও টিভি প্রোগ্রামে যে আমরা যে এখন প্রোগ্রাম করব, এটা মানুষ দেখলে বুঝতে পারবে। অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। Yes. অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের গৃহীত পদক্ষেপ আমরা স্বাগত জানাই। মিজান স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে স্যার খুব সুন্দর করে বলছিলেন যে গ্লোকোমা রোগটি আসলে অপটিক নার্ভের একটি অসুখ। আসলে কি কি কারণে এই গ্লোকোমা রোগ হতে পারে বা কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, বা কি কি ধরনের রোগীদের এই গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। গ্লোকোমা জন্মগত হতে পারে, অর্থাৎ একজন শিশু জন্মগতভাবে গ্লুকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, আর বেশিরভাগ গ্লুকোমা হতে পারে বংশগত। আচ্ছা, অর্থাৎ 35 বছর বয়সের উপরে মানুষের বংশগতভাবে গ্লুকোমা হতে পারে এবং সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। এগুলিকে আমরা বলি প্রাথমিক গ্লুকোমা। আচ্ছা, এর বাইরে যেমন আঘাতজনিত কারণে হতে পারে, অথবা আমরা যদি চোখে স্টেরয়েড জাতীয় ড্রপ এটা লং টাইম ইউজ করা হয়, সেক্ষেত্রেও চোখের প্রেশার বাড়তে পারে। চোখে যেমন ক্যাটারাক্ট, এটা যদি সময় মতো অপারেশন না করা হয়, সেক্ষেত্রে চোখের এই ছানি এটা পরিপক্ক হয়ে সেই ছানি থেকে আবার চোখের প্রেশার বাড়তে পারে। চোখে যেমন প্রদাহ, যেটাকে আমরা বলি ইউভিআইটিস থেকেও গ্লুকোমা হতে পারে। এবং চোখের অভ্যন্তরে যদি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রেও গ্লুকোমা হতে পারে। একটা কমন কারণ গ্লুকোমার, যেমন যাদের ডায়াবেটিস থাকে, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের জটিলতা থেকেও চোখের প্রেশার বাড়তে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। মানব স্যার, আমরা জানি যে বাংলাদেশ গ্লোকোমা সমিতির উদ্যোগে বাংলাদেশে একটি গ্লোকোমার পরিসংখ্যান নিয়ে একটি স্টাডি তৈরি হয়েছে এবং এই বিষয়ে আপনি চিফ ইনভেস্টিগেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই এবং আমরা জানি যে সাম্প্রতিকভাবে ব্রিটিশ মেডিকেল জার্নালেও এটি পাবলিশ হয়েছে। এটি যদি একটু ছোট্ট করে বলতেন। বাংলাদেশের এই মানুষের জন্যে আমরা যে গ্লুকোমা সার্ভেটা করেছি আমাদের বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির তরফ থেকে, এর জন্যে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সারা দেশে একটা সার্ভে করা, 65টি উপজেলায় সার্ভে করে যে ফলাফলটা পেয়েছি, একটু আগে প্রফেসর মিজান যে কথাটা বলছিল যে গ্লুকোমা রোগ ছোট বয়স থেকে হতে পারে, আমি আসলে ওই কথাটাকে গুরুত্ব কম দেই। কেন কম দেই? সার্ভে করে আমরা দেখেছি 100টা পেশেন্টের মধ্যে 15% পেশেন্ট সেকেন্ডারি গ্লুকোমা বা কোনো কারণে চোখে গ্লুকোমা রোগ হয়, আচ্ছা, আর 85% গ্লুকোমা কোনো কারণ ছাড়াই হয়। এই কারণ ছাড়া গ্লুকোমা এগুলোই হয় 35 ঊর্ধ্ব মানুষের। আমরা গ্লুকোমা সার্ভেটা এই 85% রোগীদের জন্যই করেছি। এই জন্য আমরা 35 ঊর্ধ্ব মানুষকে নিয়ে গ্লুকোমা সার্ভে করেছি সারা দেশে। আমরা সার্ভে করে দেখেছি কমপক্ষে 3% লোকের গ্লুকোমা রোগ আছে এবং 10% লোকের গ্লুকোমা রোগ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, হিসাবে ধরেন বাংলাদেশের মানুষের এই 18 কোটি মানুষের মধ্যে প্রায় 20 লক্ষ মানুষ গ্লুকোমা রোগে ভুগছে। এই 20 লক্ষ মানুষের মধ্যে মাত্র 5 লক্ষ মানুষ গ্লুকোমা রোগের চিকিৎসার আওতায় আছে, আচ্ছা, আর বাকি 15 লক্ষ মানুষ চিকিৎসার আওতায় আসতে পারে না। ওরা জানেই না। ধীরে ধীরে গ্লুকোমা রোগে অন্ধ হয়ে গেছে ও যায়, এবং পরবর্তী সময় যখন ডাক্তার দেখাতে যায়, রোগীরা মনে করে চোখে আমার ছানি পড়ছে, ডাক্তার দেখাতে যাব, ছানি অপারেশন করলে ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, গ্লুকোমা রোগী যদি একবার অন্ধ হয়ে যায়, অপারেশন করলে ও চোখ আর ভালো হয় না, ছানি রোগীর মতো না। সেজন্য আমাদের সার্ভে করে এইটাই সুবিধা হয়েছে, আমাদের দেশে কতগুলো মানুষ গ্লুকোমা রোগে ভুগছে এবং তাদের জন্য আমাদের কী করণীয় ভবিষ্যতে এবং তাদের অ্যাওয়ারনেসটা তৈরি করা, তাদের চিকিৎসা পদ্ধতিগুলোকে তাদের মাধ্যমে বলা। পদক্ষেপগুলো এগুলোই। আমরা যদি বলি পদক্ষেপগুলো কি হবে, একটা হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে। একটা হলো যাদের চিকিৎসাটা শুরু করতে হয় প্রাথমিক পর তাদের জন্য স্ক্রিনিং করতে হবে, এবং স্ক্রিনিং করে যাদের গ্লুকোমা আছে তাদের গ্লুকোমা চিকিৎসা শুরু করতে হবে। এবং গ্লুকোমা চিকিৎসার মধ্যে ওষুধ দেওয়া চিকিৎসা সম্ভব পরিপূর্ণভাবে না করা গেলে অপারেশন করে দিতে হবে আগে প্রথম দিকেই। এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ না করতে পারলে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ স্যার।
ম্যাডাম, আমরা জানি যে 35-এর পরেই আসলে গ্লোকোমা রোগটি বেশি হয়, তারপরেও কিন্তু কনজেনিটাল গ্লোকোমা বা শিশুদের গ্লোকোমা সম্পর্কেও কিন্তু আমরা সাম্প্রতিকভাবে শুনছি। এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন যে কোন কোন শিশুদের হচ্ছে বা কারা আসলে এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। গ্লোকোমা যে খালি বয়স্কদের হয় তা না, বিভিন্ন বয়সভেদে বিভিন্ন স্টেজের মানুষের গ্লোকোমা হতে পারে। যেমন বাচ্চা জন্ম নিতে পারে গ্লোকোমা নিয়ে, কনজেনিটাল গ্লোকোমা। এটা হচ্ছে জন্ম থেকে 3 বছর এই সময়ে যাদের গ্লোকোমা হয়, জন্ম হচ্ছে অথবা জন্মের পরপর আপ টু 3 ইয়ার্স, 3 থেকে 15 বছরের বাচ্চাদের গ্লোকোমা হতে পারে, সেটা হচ্ছে জুভেনাইল গ্লোকোমা। এই 15 কি 18, এই 18 থেকে 35-এর মধ্যে যাদের বয়স, এদেরও গ্লোকোমা হতে পারে। যেমন মিজান সাহেব একটু আগে আমাদের বলেছেন, প্রফেসর মিজান, যে এই বয়সের মানুষের ট্রমাটিক গ্লোকোমা, জি, তারপর পিগমেন্টারি গ্লোকোমা, ইনফ্ল্যামেটরি প্রদাহজনিত গ্লোকোমা, কারণে। হ্যাঁ, এই সমস্ত গ্লোকোমা এই বয়সের হতে পারে। তার উপরের বয়সের গ্লোকোমা তো আমরা আলোচনার মধ্যে নিয়ে এসেছি। তো সুতরাং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে অর্থাৎ শিশুদেরও কিন্তু শিশুদের যে গ্লোকোমা রোগ গ্লোকোমাটা হতে হয়, পারে। এটা একটা বিশেষভাবে দেখা যায়, আমাদের সামনে প্রেজেন্ট করে। যেমন শিশুর চোখটা বড় হয়ে যায়, চোখকে দেখতে অনেক সুন্দর লাগে, চোখ থেকে পানি পড়ে। অনেকে বলেন ডাগর ডাগর চোখ। হ্যাঁ, এই সময়টা বাচ্চার মাকে অবশ্যই খেয়াল করতে হবে। এরকম বাচ্চার চোখ যদি দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। গ্লোকোমা আছে কিনা জেনে নিতে হবে। গ্লোকোমা থাকলে সেটার উপযুক্ত ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ বড় বড় চোখ থাকলে সেটি যে সবসময় ভালো বিষয়টি মোটেও না, হয়তো ভেতরে গ্লোকোমা রোগ লুকিয়েও থাকতে পারে। রাইট। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উপলক্ষে আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আলোচনা হচ্ছে চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন নিয়ে। সঙ্গে আছেন দেশের 3 জন খ্যাতনামা চক্ষু রোগ বিশেষজ্ঞ। অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরব। সংক্ষিপ্ত সময় বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 নিয়ে। ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত ও বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত বিশেষ অনুষ্ঠান সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির সম্মানিত উপদেষ্টা এবং প্রাক্তন সভাপতি, আমাদের দেশের প্রথিতযশা গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ এম এ মান্নাফ ও বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা এবং প্রাক্তন সভাপতি বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির সম্মানিত উপদেষ্টা এবং প্রাক্তন সভাপতি বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ। ফিরছি আলোচনায়। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, একটু আগে মান্নাফ স্যারও বলছিলেন যে চোখের চাপ বৃদ্ধি হলেও গ্লোকোমা হতে পারে, না হলেও গ্লোকোমা হতে পারে। এটি কিন্তু একটি ডাইলেমার মতন এবং রোগীরা আমাদের কাছে অনেকেই এসে প্রশ্ন করেন যে এই চোখের চাপ বাড়লেই গ্লোকোমা কিনা, নাকি স্বাভাবিক থাকলে আমার গ্লোকোমা কিভাবে হলো। এই বিষয়টি যদি একটু ছোট করে সুন্দর করে বলতেন স্যার। আসলে আমাদের স্বাভাবিক যে ধারণা যে গ্লোকোমা মানেই চোখের চাপ বৃদ্ধি পায়, এবং মান্নাফ স্যার যে কথাটা বললেন, আমাদের সার্ভের একটা স্ট্যাটিস্টিক্স আছে, 3% মানুষের গ্লোকোমা আছে, এবং এই 3% মানুষের গ্লোকোমার মধ্যে বেশিরভাগ গ্লোকোমাই ওপেন অ্যাঙ্গেল, আচ্ছা, এবং ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার মধ্যে বেশিরভাগ গ্লোকোমাই স্বাভাবিক চাপের গ্লোকোমা, অর্থাৎ এটাকে আমরা বলি নর্মাল টেনশন গ্লোকোমা। আচ্ছা, কাজে আমাদের যে ধারণা যে সবসময় চাপ বৃদ্ধি পেলেই গ্লোকোমা হবে, এই কথাটা সঠিক নয়। অনেক সময় চোখের চাপ বৃদ্ধি পায় বা চোখের প্রেশার অনেক বেশি থাকে, তারপরেও সেটা গ্লোকোমা নাও হতে পারে। আচ্ছা, সেটাকে কি আমরা কোনো টার্মিনোলজি দিয়ে সেটাকে আখ্যা যেমন করি? আমরা বলি অকুলার হাইপারটেনশন। আচ্ছা, আবার যেটা আমাদের সার্ভেতে আছে, সার্ভেতে যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স, যে বেশিরভাগ গ্লোকোমাই কিন্তু প্রেশার হয় নর্মাল অথবা এটা কম নর্মালের থাকলেও থেকেও হতে পারে। নিচে আছে। অর্থাৎ রোগীদের উদ্দেশ্যে বিষয়টি তাহলে ক্লিয়ার হলো যে চোখের প্রেশার না বেড়েও স্বাভাবিক প্রেশার থেকেও আসলে গ্লোকোমা রোগ গ্লোকোমা হতে পারে হতে এবং পারে। সেটির প্রাদুর্ভাবই অনেক বেশি আমাদের দেশে, এবং সেই গ্লুকোমাটাই বেশি ডেঞ্জারাস। বেশি ডেঞ্জারাস। কারণ একজন রোগী যখন চোখের ডাক্তারের কাছে আসে এবং যখন প্রেশারটা নির্ণয় করা হয়, দেখা গেল প্রেশার নর্মাল, জি জি, হয়তো এই পেশেন্টের ট্রিটমেন্টের আওতায় উনি আসলো না। আসলেন না। এইভাবে পেশেন্টটা যদি থাকে দীর্ঘমেয়াদে, সেক্ষেত্রে দেখা যাবে একসময় অপটিক নার্ভের ম্যাসিভ ড্যামেজ নিয়ে চলে আসতে পারে। জি। কাজে নর্মাল টেনশন গ্লোকোমা, এটা গ্লোকোমার ক্ষেত্রে
একটা অনেক গুরুত্বপূর্ণ বেশি বিষয়। গুরুত্ব দিয়ে আমাদের আসলে দেখা উচিত। দেখা অনেক উচিত। ধন্যবাদ স্যার। মান্নাফ স্যার, আসলে আমরা তো জানি যে দৃষ্টির নীরব ঘাতক হচ্ছে গ্লোকোমা, আরেকভাবে বলা হয় যে সাইলেন্ট কিলার অফ ভিশন। তাহলে রোগীরা কিভাবে বুঝতে পারবেন যে ওনার গ্লোকোমা হয়েছে বা এর কোনো উপসর্গ আছে কিনা? গ্লুকোমা আমরা যে সার্ভে করে পেলাম 85% গ্লুকোমা রোগীর যাদের বয়স 40 ঊর্ধ্ব কোনো কারণ থাকে না। এর মধ্যে 6% রোগীর, অথবা যদি আমি এইটাকে 100% ধরি, তো 20% রোগীর চোখে গ্লুকোমা রোগ হইলে ব্যথা হইতে পারে। আচ্ছা, তাই সেগুলোকে আমরা বলি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ব্যথা হইতে পারে, চোখ ব্যথা, মাথা ব্যথা, চোখ লাল, বমি, অনেক কিছু হতে পারে। আর 80% রোগীর, 80% রোগীর কোনো ব্যথা হয় না, কোনো উপসর্গ হয় না। একটু আগে আমি যে বলছিলাম যে চোখের প্রেশার একটু বাড়লে বা না বাড়লেও গ্লুকোমা রোগীর জন্য চোখের নার্ভের আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, চোখের দৃষ্টিশক্তি পরিধি কমতে থাকে। যেহেতু মাঝখানে একটু সবার পরে যায়, সেহেতু মানুষ বুঝেই না যে তার গ্লুকোমা রোগ দৃষ্টিশক্তি একটু হয়েছে। একটু করে কমে আসছে। মানুষ কখন বোঝে? যখন সরাসরি দৃষ্টিশক্তি, যেটাকে আমরা বলি ভিজুয়াল অ্যাকুইটি, ওইটা যখন কমে তখন মানুষ বলে আমি চোখে কম দেখি। জি। এর আগে সাইডে যে কম দেখে ওটা ওটা উনি মানুষ বুঝতে বুঝতে পারেন পারে না। কম। কেউ কেউ বুঝে বাজারে গেলে ধাক্কা লাগে, যখন তুমি বুঝে সাইডে দেখে না। কিন্তু দৃষ্টি পরিধি কমলে কোনো উপসর্গ থাকে না দেখেই, যেহেতু এই উপসর্গবিহীন গ্লুকোমা রোগের পরিমাণ 100-র মধ্যে 80, জি, সেজন্য আমরা বলি, পুরাটাকেই বলি যে গ্লুকোমাটা আসলে নীরব ঘাতক, নীরব ঘাতক। যার হয় সে বুঝে না। জি, অনেক ধন্যবাদ স্যার। স্যার যেটি বলছিলেন ম্যাডাম যে গ্লোকোমা একটি নীরব ঘাতক রোগ, তাহলে আপনারা আসলে অ্যাজ এ গ্লোকোমা স্পেশালিস্ট কিভাবে বুঝতে পারেন বা শনাক্তকরণ কিভাবে করেন যে একজন রোগীর গ্লোকোমা রোগ আছে কিনা, বা স্ক্রিনিং হিসাবে আপনারা কোনো টেস্ট বা ইনভেস্টিগেশন করে থাকেন কিনা? এটা আমাদের রুগীর যেমন দায়িত্ব, তেমন আমাদের চক্ষু বিশেষজ্ঞদেরও দায়িত্ব। যে একটা রুগী যখন আমি দেখব, তখন আমরা চোখের প্রেশারটা মেপে নিব, অথবা চোখের পেছনে যে অপটিক নার্ভের অবস্থাটা দেখে নিব। এই দুটো যদি আমরা করি, তাহলে আমরা অনেক রুগীকে গ্লোকোমা রোগের হাত থেকে বাঁচাতে পারবো। কারণ এই দুটো লুক দিয়ে আমরা বুঝতে পারবো তার গ্লোকোমার একটা সাইন আছে কিনা। বা সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, তারপর আমরা অন্য পদক্ষেপ নিব। আর রুগীদের ক্ষেত্রে, রুগীরা যেমন এসে আমাদেরকে কমপ্লেইন করে, যাদের চোখের প্রেশার বেশি হয়, সে তো বলে যে আমি একটু ঘোলা দেখছি, বা চোখ ব্যথা অথবা হচ্ছে। তার চোখে একটু কেমন ডিসকমফোর্ট লাগছে, মাথা ব্যথা হচ্ছে, অথবা রুগী বলে যে বারবার করে আমি চশমা বদলাচ্ছি কিন্তু আমি কিছুতেই আমি শান্তি পাচ্ছি না ডাক্তার সাহেব। এরকম যখন বলে, তখন আমরা একটা মাথার মধ্যে অ্যাজাম্পশন নিয়ে নিই যে রুগীর চোখের প্রেশার আছে কিনা এটা একটু ভালো করে দেখি। তো এই সমস্ত জিনিস। আবার অনেক রুগী বলে আমি হোঁচট খেয়ে পড়ি, ধাক্কা খাই জিনিসপত্রের সাথে, কারণ গ্লোকোমা হলে দৃষ্টির পরিধিটা ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে এরকম কমপ্লেইনও রুগী আমরা করতে দেখেছি। আর যে সমস্ত গ্লোকোমা জানান দিয়ে আসে, যেমন অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, ওটা তো খুব মাথা ব্যথা, চোখ ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, স্যার বলছেন তখন বমির কথা। এইগুলা বমি, স্যার তো বলেছেন। তাহলে এই জিনিসগুলো দেখে আমরা মোটামুটি আমরা বুঝতে পারি যে রোগীর গ্লোকোমার বিষয়টাকে ফোকাস করা উচিত। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম বলছিলেন যে আসলে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনি যদি স্যার একটু সুন্দর করে বলতেন যে আসলে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে এবং সেটি সবকিছু আমাদের দেশে আছে কিনা, বা বাংলাদেশে এই ধরনের চিকিৎসা আসলে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে কিনা যদি একটু বলতেন। ম্যাডামের কথার সূত্র ধরেই বলবো যে বিশ্বমানের সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে এখন বিদ্যমান, এবং এই ধরনের চিকিৎসা বাংলাদেশের বলতে পারি প্রায় সব জায়গায়, বিশেষ করে বড় বড় সিটি শহরে এখন অ্যাভেলেবল। আচ্ছা, এবং চিকিৎসার যে পদ্ধতি, আমরা গ্লুকোমা রোগটাকে 3ভাবে চিকিৎসা করতে পারি। ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে আমরা ড্রপ দিয়ে চিকিৎসা করতে পারি, এবং বাংলাদেশে সমস্ত ওষুধ প্রস্তুতকারী যে সমস্ত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা কোম্পানিরই, বেশিরভাগ কোম্পানিরই এই ধরনের ড্রপ এখন বাজারে অ্যাভেলেবল বাজারজাত আছে। করছে ওনারা। এটা একটা পদ্ধতি। আমরা সাধারণত একটা ড্রপ বা 2টা ড্রপ দিয়ে শুরু করি, এবং যদি প্রেশার কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা হয়তো আরও ড্রপ এটা বৃদ্ধি করতে পারি। অনেক সময় শুধু ড্রপ দিয়েও চোখের প্রেশার নিয়ন্ত্রণ করা যায় না, এবং বাংলাদেশে অনেক জায়গায়, আমি বলবো না যে সব জায়গায় আছে, অনেক জায়গায় ঢাকা শহরে বিশেষ করে বড় বড় যে সমস্ত
চোখের প্রতিষ্ঠান আছে, সব জায়গায় এই লেজারের ব্যবস্থা আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর করে বলছিলেন আপনি। ম্যাডাম আপনাকেও অনেক ধন্যবাদ স্যার, এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ, অনেক এবং ধন্যবাদ। আরটিভি কলাকুশলী সবাইকেই ধন্যবাদ। দর্শক, বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 নিয়ে আজকের অনুষ্ঠানের আলোচনা হচ্ছিল 3 জন বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আসলে আমাদের পরামর্শগুলো যখন আপনারা বুঝতে পারবেন বা মানতে চেষ্টা করবেন, তখনই কিন্তু আমাদের এই আলোচনার সার্থকতা আসবে। সবার জন্য গ্লোকোমা মুক্ত সুস্থ সতেজ দৃষ্টিশক্তি আর আলোকিত জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।